আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন রাজনৈতিক কারণে ২০২৪ সালকে জাতির সামনে খারাপভাবে উপস্থাপন করা হয়। এরকম একটা তথ্য উপস্থাপিত হয় যে ২০২৪ সালে ৫ই আগস্ট সরকারের পতন ঘটেছে এবং এই সালটাতে আসলে বাংলাদেশে কোনো অগ্রগতি হয় নাই, কিছু হয় নাই। বাংলাদেশ উজ্জ্বলতার মুখ দেখেছে ২৪শে আগস্টের পরে, বিশেষ করে ২০২৫ সাল যেই পুরো সময়টাতে নোবেলজয়ী প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল। কিন্তু সেই ২০২৪ সালে বাংলাদেশের ব্যাংক খাতের মুখে ছিল হাসি। হিসাবের খাতায় ১২,০০০ কোটি টাকারও মুনাফা। বার্ষিক প্রতিবেদনগুলোতে ছিল সফলতার গল্প, চ্যালেঞ্জেরও গল্প ছিল। পরিচালনা পর্ষদ নিয়ে নানা ধরনের তর্ক ছিল, বিতর্ক ছিল, কিন্তু ব্যাংকগুলো সেইভাবে লস করে নেই, লোকসানের খাতায় পড়ে নেই। অর্থনীতিও স্থিতিশীল ছিল এবং শেষের দিকে মনে হচ্ছিল ঝড়ঝাপটা পেরিয়ে ব্যাংকিং খাত বুঝি আবার ঘুরে দাঁড়াবে। কিন্তু এক বছরের ব্যবধানে সেই সুর মিলিয়ে গেল। ২০২৫-এ এসে পুরো ব্যাংকিং খাত থুবড়ে পড়ল, মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবেই বলছে ১,৩৬,০০০ কোটি টাকার নেট লোকসান হয়েছে ২০২৫ সালে। এমন পতন তো শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি একটি ব্যবস্থার মুখোশ খসে পড়ল। এবং যেই বছরটিকে বলা হয় ডক্টর ইউনূসের ম্যাজিক্যাল বছর, সেই বছরে বাংলাদেশের ব্যাংক খাতের এমন পতন। যেই বছরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুররা নানা ধরনের চমক দেখাতে চেয়েছিলেন, সেটি যে কোনো কাজ করেনি তার প্রমাণ হলো যে ওই বছরেই ১,৩৬,০০০ কোটি টাকার বিরাট এই লোকসান। ব্যাংক চলে মানুষের আস্থায়। আহসান মনসুর ক্ষমতায় বসেই বলেছিলেন কিছু ব্যাংক চলবে না, বন্ধ করে দিতে হবে। এই যে তার এসব বক্তব্য এবং নানা ধরনের হিরোইক ইমেজ তৈরি করার চেষ্টা, সেগুলোই শেষ পর্যন্ত ব্যাংক খাতে বড় ধরনের ধস ডেকে এনেছে বলে ধারণা করা হয়। বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদনের কথা বললাম, সেখানে বলা হয় যে ২০২৫ সালে খেলাপি ঋণের ব্যাপক বৃদ্ধির কারণে ব্যাংকগুলোর এই ক্ষতি হয়েছে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম পুরো ব্যাংকিং খাত সম্মিলিতভাবে লোকসানে পড়েছে। আগে একটি দুটি ব্যাংক লোকসানে পড়তো, কিন্তু সামগ্রিকভাবে ব্যাংকিং খাত লস করতো না, প্রফিট করতো, যেটা আমরা দেখেছি ২৪ সালেও করেছে। কিন্তু এই প্রথম ব্যাংকিং খাত সামগ্রিকভাবে লোকসানের মধ্যে পড়েছে। অর্থাৎ ২০২৪-এ যেখানে ১২,০০০ কোটি টাকার বেশি লাভ, সেখানে ২০২৫ সালে লোকসান। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন যে দীর্ঘদিনের অনিয়ম, আর্থিক জালিয়াতি এবং রাজনৈতিক প্রভাবের কারণে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। যদিও কয়েকটি শক্তিশালী ব্যাংক মুনাফা করেছে, তবুও রাষ্ট্রায়ত্ত এবং শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আসলে লোকসান করেছে। ঋণ অবলোপন করতে হয়েছে, অতিরিক্ত প্রভিশন সংরক্ষণের কারণ চাপ পুরো খাতকে লোকসানে ফেলে দিয়েছে। দেখেন, 5টি শরিয়াভিত্তিক ব্যাংক একত্রিত করে সরকার একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করেছে, সেটাও ডক্টর আহসান মনসুরের পরামর্শে এবং তার উদ্যোগে। সেখানকার একটা অন্যতম ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই ব্যাংকটি ২০২৫ সালে তার লোকসান দাঁড়িয়েছে ৬৬,০০০ কোটি টাকার বেশি। অথচ এই ব্যাংকটি আগের বছর ২০২৪-এ ১৩৫ কোটি টাকা মুনাফা করেছিল। এরকমভাবে প্রত্যেকটা ব্যাংক সম্পর্কেই কিন্তু হিসাব করা যায় যারা ২৪-এ প্রফিটেবল ছিল, ২০২৫-এ এসে লস করা হলো। এবং এই ব্যাংকগুলোতে যেটি হয়েছে, এই বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অনিয়ম কেলেঙ্কারির শিকারের কথা তো আমরা জানি, বিশেষ করে এস আলম গ্রুপের যে দাপট ছিল ওই ব্যাংকের মধ্যে। কিন্তু তবু তো এই কথা বলা যায় যে এই ব্যাংকটি তো লোকসানে পড়ে নাই। তবে এস আলম সাহেবের এবং তার গোষ্ঠীর ব্যাংক লুটের ইতিহাস তো সবাই জানে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ আরও 4টি সমস্যাগ্রস্ত ব্যাংকে একটি বড় ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত করে মার্জার প্রক্রিয়া চলছে। ২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এই উদ্যোগটা নেয়। মার্জার প্রক্রিয়ার মধ্যে থাকা ব্যাংকগুলো কী অবস্থা একটু দেখে আসি। যেহেতু মার্জারের মধ্যে আছে, যেহেতু ব্যাংকগুলোকে চলতে দেওয়া হবে না, তাদেরকে নতুন নামে নতুন জায়গায় নিয়ে যাওয়া হবে, ফলে মানুষের আস্থা কমে যায় এবং তার কারণে ব্যাংকগুলো ব্যাপক লোকসানের মধ্যে পড়ে। এর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লোকসান করেছে ৩১,০০০ কোটি টাকা, এক্সিম ব্যাংক করেছে ২৮,০০০ টাকার বেশি, ২৮,০০০ কোটি টাকার বেশি, গ্লোবাল ইসলামী ব্যাংকের লোকসান ১৩,০০০ কোটি টাকার বেশি এবং ইউনিয়ন ব্যাংকের লোকসান প্রায় ৫,০০০ কোটি টাকা।
বর্তমান ব্যাংকিং খাত অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। যখন মোট ঋণের 30% বেশি খেলাপি হয়ে যায় এবং চাপগ্রস্ত সম্পদের পরিমাণ 50% ছাড়িয়ে যায়, তখন লোকসান অনিবার্য হয়ে ওঠে। 2025 সালের শেষে আমরা দেখছি খেলাপি ঋণ 5,57,217 কোটি টাকা, অশ্রেণীকৃত পুনঃতফসিলকৃত ঋণ 2,68,733 কোটি টাকা, আদালতের স্থগিতাদেশে থাকা ঋণ 1,82,419 কোটি টাকা এবং অবলোপন, যেটা রাইট অফ বলে, অবলোপনকৃত ঋণের পরিমাণ 83,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সম্প্রতি রিশিডিউল করা অনেক ঋণের ক্ষেত্রে 2 বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, ফলে এই সময় ব্যাংকগুলো এসব ঋণ থেকে কোনো আয় পাবে না। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে এবি ব্যাংকের লোকসান হয়েছে 3,706 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক করেছে 2,430 কোটি টাকা, আইএফআইসি ব্যাংক করেছে 2,561 কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের লোকসান 992 কোটি টাকা। 2024 সালের রাজনৈতিক পথ পরিবর্তনের পর ব্যাংকের খেলাপি এবং চাপগ্রস্ত ঋণ দ্রুত বেড়ে যায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংক 2025 সালে লোকসান করেছে 3,820 কোটি টাকা। তবে সব ব্যাংক যে লোকসানে ছিল তা নয়, তুলনামূলকভাবে আর্থিক অবস্থান, সম্পদের মান ধরে রাখতে পারা কয়েকটি ব্যাংক উল্লেখযোগ্য মুনাফা করেছে। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের মুনাফা 1,580 কোটি টাকা, ডাচ বাংলা করেছে 938 কোটি টাকা, সিটি ব্যাংক 1,305 কোটি টাকা, প্রাইম ব্যাংক 890 কোটি টাকা এবং ইস্টার্ন ব্যাংক 900 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে পুরো ব্যাংকিং খাতে নিট সুদ আয় ছিল ঋণাত্মক, অর্থাৎ 12,500 কোটি টাকা নেতিবাচক, যা খাতটির গভীর সংকটের নির্দেশনা দেয়। প্রশ্ন হলো, এক বছরের মধ্যে এমন কি ঘটলো যে ব্যাংকিং খাত এমন অবস্থায় চলে গেল? ব্যাংকের ভল ব্যাংকে কেউ টাকাও নিয়ে যায়নি, বাংলাদেশ কোনো যুদ্ধের মধ্যে পড়েনি, তাহলে লাভের পাহাড় হঠাৎ লোকসানের অতলে পড়ল কিভাবে? এই জবাব কি আহসান মনসুররা দেবেন বাংলাদেশের মানুষকে? আজকের মতো এখানেই শেষ করছি জার্নাল পর্যালোচনা। দেখা হবে রোববার নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন।